ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতার আহ্বান, কিন্তু নূর এখনো চান নিজ পদ রেখে বাকি পদে ভোট। ডাকসু নির্বাচনী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে মন্তব্য সাবেক নেতাদের। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত পদচারণার প্রত্যাশা। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেকে 6টি প্রকল্প অনুমোদন। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও 80% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় 132%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির বেশিরভাগ বাসই অচল। সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ট্রাক। দক্ষ টেকনিশিয়ান তৈরিতে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইমদাদুল হক। ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বিকেলে টিএসসিতে নূরের সঙ্গে দেখা করে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় নির্বাচন বর্জনকারী নূর নিজ পদে ফল অক্ষুণ্ণ রেখে পুনর্নির্বাচন দাবি করেন। মঙ্গলবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আশ্বাস দেন একসঙ্গে কাজ করার। ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে, তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি। আমরা দুজন একই হলের। আমার বড় ভাই, সে আমি একটি পদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি বিজয়ী হয়েছি, সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে। আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। এর আগে ক্যাম্পাসে আসেন নুরুল। সোমবার ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে নির্বাচন বর্জন করলেও ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে জয় মেনে নিয়ে বাকি সব পদে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবার ভোটের কোনো সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক। কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, প্রবেশের সুযোগ নাই। এদিকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোররাত থেকে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সরে যেতে বলেন ছাত্রলীগ সভাপতি। সবাই একসাথে নুরু আমাদের সাথে কাজ করবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতারা। তারা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সব রাজনৈতিক ছাত্র সংগঠনের পদচারণায় উন্মুক্ত হবে গণতান্ত্রিক দ্বার। 1990 সালে ডাকসু নির্বাচনের পর দীর্ঘ 28 বছর পর সোমবার অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে দিনভর ছিল টানটান উত্তেজনা, ছিল নানা অভিযোগ। এক পর্যায়ে ভোট গ্রহণের শেষের 1 ঘন্টা আগে ছাত্রলীগ ছাড়া বাকি সবগুলো সংগঠন ভোট বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করলেও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু 11,062 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। একটি সম্পাদক পদও পায় তারা। বাকি সব পদে জয়লাভ করে ছাত্রলীগের প্রার্থী। ডাকসুর সাবেক নেতারা এই নির্বাচনের ফলাফলকে ইতিবাচক হিসাবে দেখলেও অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন। যেগুলো ঘটনা ঘটেছে দুটি মেয়েদের হলে, এটা অমার্জনীয় অপরাধ আমি বলবো। এই যে ছেলেটি নুরু যে নির্বাচিত হয়েছে সভাপতি, আমি অত্যন্ত আনন্দিত। আমি সেই ক্ষেত্রে বলবো তারা পছন্দের প্রার্থীকে তো বেছে নিতে পেরেছে, সেই সুযোগটা তো প্রশাসন দিল। তা আমি মনে করি এটাও একটা পজিটিভ দিক।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানুল আমান নির্বাচনের কড়া সমালোচনা করেন। এই নির্বাচন করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এর যে গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত গৌরবোজ্জ্বল ইতিহাসকে গতকালকে নির্বাচনের মধ্য দিয়ে ম্লান করে দেওয়া হয়েছে। ফলাফল যাই হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে বলেও মনে করেন সাবেক জিএস মুস্তাক হোসেন। 18 বছর পরে হয়েছে, এটা অবশ্যই একটা নতুন পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলো সক্রিয় হতে পেরেছে যারা দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় হতে পারেনি, এবং আশা করি সেটা ব্যাহত হবে না। নির্বাচনের মাধ্যমে সবগুলো গণতান্ত্রিক ছাত্র সংগঠন চাঙ্গা হবে বলে প্রত্যাশা সবার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ সৃষ্টির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন, এতে রোগীর সময় ও শ্রম বাঁচবে, বাড়বে সেবার মান। স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নেই এই পদক্ষেপ, জানালেন পরিকল্পনামন্ত্রী। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন আছে অনেক দিন ধরেই। ডাক্তারদের আন্তরিকতা নিয়েও রোগীদের অভিযোগের শেষ নেই। দেশের স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট কর্নার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছেন সব পর্যায়ের চিকিৎসকরা। যদি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হয়, এতে রোগীরা যেমন উপকৃত হবে এবং আমাদের যে ডাক্তারদের নিয়ে যে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অনেকাংশে এটিতে আমার মনে হয় এটির সমাধান হয়ে যাবে। আমি বরং সাধুবাদ দিব যে এক সেন্টারে কাজ করলে রোগীরও আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে, কারণ আমি অনেক সময় পাবো ওই রোগীটাকে লুক আফটার করার জন্য। হাসপাতালের ভিতরেই আমাদের কর্মঘণ্টার বাইরে যদি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে একই দিকে যেমন রোগীরা আমাদের কাছে আরও বেশি সময় নিয়ে আরও ভালো সেবা পাবে, তেমনি আমরা নিজেরাও যারা তরুণ চিকিৎসক আছি আমরা নিজেরা উপকৃত হতে পারবো। হাসপাতালে প্রাইভেট কর্নার হলে রোগী ও ডাক্তার উভয়েরই সময় ও শ্রম বাঁচবে, আর তাতে বাড়বে চিকিৎসার মান, এমনটাই অভিমত চিকিৎসকদের। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। গ্লুকোমাজনিত অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন দেশের প্রায় 30 লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবা কেন্দ্রের অভাবে চিরতরে অন্ধ হওয়া 2.5 লাখের সঙ্গে প্রতিনিয়তই বাড়ছে অন্ধ মানুষের সংখ্যা। গ্লুকোমায় হারানো দৃষ্টি কোনো চিকিৎসাতেই ফিরে না আসায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিশেষজ্ঞদের। আমিনুর রহমানের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। অতি নিকটের দৃষ্টিও অস্পষ্ট 4.5 বছর বয়সী সাদিকের। জন্ম থেকেই গ্লুকোমায় আক্রান্ত সাদিক ইতিমধ্যেই হারিয়েছে দৃষ্টির 50 ভাগ। চিকিৎসা চালিয়ে না গেলে বাকি দৃষ্টিও হারানোর আশঙ্কা চিকিৎসকের। এদিকে কানিজ হায়দারের 80 ভাগ দৃষ্টি কেড়ে নিয়েছে গ্লুকোমা। দু চোখে দুটি বড় অপারেশনের পর স্বস্তি বোধ করলেও বাকি 20 ভাগ দৃষ্টি সচল রাখতে চালাতে হচ্ছে ধারাবাহিক চিকিৎসা। চোখের মনিটা পর্যন্ত ঢেকে গেছিল, আমার রক্তে পানি পড়তো, চোখে দেখতে পারতাম না, বিশেষ করে আলোতে গেলে খুব কষ্ট হতো। প্রায় 70, 80, 90% ড্যামেজ হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা আসে। গ্লুকোমায় চোখের চারপাশ থেকে ধীরে ধীরে দৃষ্টির ব্যাপ্তি কমতে থাকায় রোগীরা বুঝতে পারেন অনেক দেরিতে। তাই ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উপজেলা পর্যায় পর্যন্ত বিনামূল্যে গ্লুকোমা পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। বিভাগীয় শহরগুলোতে যে মেডিকেল কলেজগুলো আছে তাদের ফ্যাসিলিটিসগুলো আছে, তো এটা সারা দেশের তুলনায় অনেক অপ্রতুল। সবগুলো মেডিকেল কলেজেই যদি এগুলো থাকে, এটাই যথেষ্ট একটা জেলার এখন আপাতত আমরা মনে করি গ্লুকোমা স্ক্রিন করার জন্য। গ্লুকোমা ধরার পরে যদি নিয়মিত চিকিৎসকের কাছে আসে, তাহলে সে অত্যন্ত সুন্দরভাবে তার বাকিটা জীবন কাটাতে পারে। কিন্তু ওষুধগুলো ঠিকমতো চোখে না দেয়, তাহলে তার দৃষ্টি যতটুকু আছে তার থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে একদম শেষ পর্যন্ত সে কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যেতে পারে। সমস্যা সমাধানে 50টির সাথে আরও 150টি ভিশন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক।
যদি চোখে ছানি পড়া থাকে, গ্লুকোমা থাকে, রেটিনার সমস্যা থাকে, ওই রোগীগুলোকে আমরা ভিশন সেন্টার থেকে বেস সেন্টারে রেফার করি এবং প্রত্যেকটা রোগীকে ওখান থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। গবেষণা বলছে দেশে 40 শতকরা 2 জন গ্লুকোমা রোগে আক্রান্ত। এ রোগে বংশের প্রভাব থাকায় বাবা মা ভাই বোনের পাশাপাশি 40 সবাইকে অন্তত একবার চোখের গ্লুকোমা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। নেপালে বিমান বিধ্বস্তের 1 বছরেও হতাহতদের 32 জনই পাননি ক্ষতিপূরণের টাকা। দুঃসহ বেদনা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি। আবাসিকে 1 চুলায় 1350 টাকা ও 2 চুলায় মাসিক চার্জ 1440 টাকা করার আবেদন করে প্রতিষ্ঠান দুটি। দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। বাসাবাড়িতে 1 চুলায় গ্যাসের সংযোগে এখন প্রতি মাসে খরচ পড়ে 750 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে গুনতে হয় 800 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই দামই বেশ চড়া বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি আবেদন করল এই দাম আরও 80 ভাগ বাড়ানোর। অন্য গ্রাহকদের ক্ষেত্রে বাণিজ্যিক খাতে 41%, সিএনজিতে 50%, ক্যাপটিভ পাওয়ারে 96%, শিল্পে 132%, বিদ্যুতে 208 ও সার কারখানায় গ্যাসের দাম 211% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। যুক্তি হিসাবে আগামী মাসে আরও 50 কোটি ঘনফুট বেশি দামি এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলে তিতাস ও সুন্দরবন গ্যাস। ইম্পোর্টেড এলএনজির যে অর্থ দেওয়া দরকার, সেই অর্থটা পরিশোধ করার জন্য যতটুকু অর্থ দরকার অতটুকু অর্থের জন্যই আমরা বিআরসিতে এসেছি। দাম বাড়ানোর আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। এবং আপনি যে যুক্তিতে বাড়াতে চেয়েছেন সেটা তো যুক্তি বলা যায় না। সরকার এপ্রিলে কোনোভাবেই এলএনজি ইনক্রিমেন্টাল আনতে পারবে না। বিআরসিকে দিয়ে ওই জ্বালানির দাম নির্ধারণ করিয়ে এইরকম প্রহসন যেন না করা হয়। শিল্প খাত সহ জনজীবনে নেতিবাচক প্রভাবে শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এত বছর পরে আপনারা গ্যাস দিলেন, বহু লোক ডিমান্ড করবে, গ্যাসের কানেকশন পায় নাই, আর আজকেই আপনারা গণশুনানি শুরু করছেন, ডাবল দাম বাড়ায় দিবেন। আমি তো মনে করি যে এটা একটা হাস্যকর গণশুনানি। এই ধরনের মূল্য বৃদ্ধি হলে আপনার সেই ডিমান্ড থাকবে না এবং দেশ শিল্পায়নের যে পথে যে মোমেন্টামে অগ্রগতির যাত্রায় আছে সেটি ব্যাহত হবে। শুনানিতে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি ওঠে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ দোলার লাশও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। এছাড়া আরও 5 জনের পরিচয় জানা গেছে। স্বজনদের দেয়া 52 নমুনার সঙ্গে মিল না পাওয়ায় এখনও 2টি মরদেহের পরিচয় বের করা সম্ভব হয়নি বলে জানান সিআইডি প্রধান। দুপুরে সংস্থাটির সদর দপ্তরে এ তথ্য জানান তিনি। সিআইডি প্রধান বলেন, 68 মৃতদেহের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে প্রথম দিকেই হস্তান্তর করা হয় 48টি মরদেহ। দ্বিতীয় ধাপে 20টি মরদেহের পরিচয় বের করার কাজ শুরু করে সিআইডি। পরীক্ষা নিরীক্ষা শেষে পরে 11টি এবং আজ 6টি মরদেহের পরিচয় বের করা হয়েছে। তিনটি পরিবারকে ডিএনএ পরীক্ষা ব্যতি রেখে হস্তান্তর করা হয় এবং 3টি পরিবারের সাথে কোনো মৃতদেহের মিল পাওয়া যায়নি। সর্বমোট 20টি পরিবারের সাথে 20টি মৃতদেহের মিল পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে। আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। ম্যাচ করার পরে যদি ম্যাচ করে তাহলে তো ভালো, আর না করলে তো অবস্থা থাকবে। নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পার হলেও আজও মর্মান্তিক ওই দুর্ঘটনার দুঃসহ বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। নিহত 51 জনের মধ্যে 21 জনের স্বজনকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও এখনও পাননি 29 জন। ক্ষতিপূরণের টাকা পাননি গুরুতর আহত 3 বাংলাদেশীয়। উত্তরাধিকার সনদ সহ অন্য জটিলতা নিরসন হলে খুব দ্রুত তাদের ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলে জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি।
আখিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন মিনহাজ নাসিরকে। হাতের মেহেদি না মুছতেই বিয়ের 9 দিনের মাথায় হানিমুনে গিয়ে দুজনে ফিরলেন লাশ হয়ে। ওর সাথে কথাই বলতে পারিনি, কোনো কথা। শ্বশুরবাড়ি কেমন লাগছে, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না যে ও নাই। দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি যাত্রীরই আছে আলাদা গল্প স্বপ্ন। খাজা হোসেন নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এই তরুণ কেবিন ক্রু। কর্মস্থল ইউএস বাংলাতেই খাজার সঙ্গে পরিচয় ও ভালোবেসে বিয়ে কেবিন ক্রু সাদিয়ার। যুগল জীবন শুরুর 1.5 বছরের মাথায় প্রিয় স্বামী ও সহকর্মী খাজার মৃত্যুতে নিভে গেছে সব স্বপ্ন। এই জীবনে তার দাদা হইতে পারবো না, কবরের নামে কি আমার সন্তান চলে গেছে। 1 বছর পার হয়ে গেল, একটা কল, একটা খোঁজ খবর কিছুই ওখান থেকে আসেনি। সো কাদের জন্য এতটা ডেডিকেশন দেখালাম। BS211 ফ্লাইটটি ছিল কাঠমান্ডুতে সহকারী পাইলট হিসেবে পৃথুলার অভিষেক ফ্লাইট। আমি যখন কোনো পাইলটের চেহারা দেখি তখন মনে হচ্ছে আমার পাইলট, ওইটা আমার বাবু। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরিয়ে দেন। এ পর্যন্ত 19 জন বাংলাদেশি ও 2 জন নেপালি সহ মোট 21 জন নিহতের স্বজন ও 6 আহত যাত্রীকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 11,21,396,096 টাকা পে করা হয়েছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই। ইনজুরিদের ব্যাপারটা লেট হবে স্বাভাবিক, কারণ যতদিন পর্যন্ত চিকিৎসা শেষ না হবে ততদিন ওই যে সার্ভে সংস্থা বলতে পারবে না যে তার চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া হয়েছে আর আমরা টোটাল তাকে কত টাকা দিব। এই দুর্ঘটনা পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি শিক্ষা বলে মনে করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। প্রত্যেকটা ঘটনা থেকেই কিন্তু অটোমেটিক্যালি কিছু সেফটি মেজার্স চলে আসে। যেমন এইবারের রিপোর্টে বলা হয়েছে, নেপালের রিপোর্টে, যে নেপালের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা ছিলেন এদের ট্রেনিংটা আরও ভালো হতে হবে। যদি কন্ট্রোলাররা আপনার খুব অ্যাসার্টিভ হতেন তাহলে পাইলট ডিসঅরিয়েন্টেড হওয়ার পরেও এই দুর্ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হতো। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদ সহ এই দুর্ঘটনায় প্রাণ হারান 27 বাংলাদেশি সহ 51 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 23 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। ঝালকাঠিতে ফার্মেসিতে ইনজেকশন নিয়ে গৃহবধূর মৃত্যু, পল্লী চিকিৎসক পলাতক। পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু ধারণা স্বাস্থ্য বিভাগের। অনিয়ম আর অব্যবস্থাপনায় হিমশিম খাওয়া রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সংকট কাটাতেই ভারত থেকে 1100 বাস ও ট্রাক আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের অভিজ্ঞতা বলছে কোটি কোটি টাকায় বিভিন্ন দেশ থেকে বাস কেনা হলেও সেগুলো মেরামতে কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় বেশিরভাগ বাসই অচল হয়ে পড়ে আছে। এবার তাই টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করছে ভারত। এহসান জুয়েলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। প্রায় 2.25 কোটি মানুষের ঢাকা, এখানে জীবিকার তাগিদে গণপরিবহনে চড়া মানুষের প্রতিপদের সঙ্গী বিরক্তি আর হতাশা। গাড়ি তো কোনো সময় আধা ঘন্টাও যায়, কোনো সময় 1 ঘন্টাও যায়। গত 3 দিন ধরে গুলশানে যাতায়াত করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া গাড়ি পাওয়া যায় না। হয়রানি এই ছাড়া কোনো কিছুই নাই। সরকারি যদি পরিবহন বৃদ্ধি করা হইতো তাহলে সেখানে প্রতিযোগিতা বাড়তো, তাইলে ওরা আর বাসের ভাড়াটা বৃদ্ধি করতে পারতো না। এই সমস্যার সমাধান হতে পারত সরকারি ব্যবস্থাপনায় গণপরিবহন, কিন্তু বিআরটিসির বহরে থাকা 1430টি গাড়ির মধ্যে সচল আছে মাত্র 606টি বাস। এই ভাঙা পরিত্যক্ত বাসগুলোর মতোই অনেকটা অবস্থা এখন রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির। প্রায় কোটি টাকায় কেনা বাসগুলোর অনেকগুলো এখন বিকল হয়ে আছে শুধুমাত্র 1000 টাকায় কেনা যন্ত্রপাতির অভাবে। দায়কার পরিকল্পনার, আন্তরিকতার, নাকি খামখেয়ালিপনার? খালি গাড়ি কিনা দেয়, গাড়ি কিনা তো বড় কথা না। যে গাড়ি আসার কথা 5 বছর চালার কথা, 2 বছরের মাথায় দেখাতে গাড়ি টাট্টার ভেঙে দিতেছে। ওই দেশের লোন দিয়ে ওই দেশের গাড়ি দেয়, তো ওরা ওদের যত দুর্বল গাড়িগুলো আছে এগুলো আমাদের কাছে পাঠায় দেয়। মেনটেন্যান্সের মধ্যে 100 টাকার মেনটেন্যান্স করে যে বলে যে আমি 500 টাকা করছি, চেয়ারম্যান অথবা ডাইরেক্টর এখান থেকে খুলনা বরিশাল কীভাবে চেক করবে? তো এই যে মেনটেন্যান্স, এই যে অপারেশন, এগুলো আসলে দুর্বল। অচল অবস্থা কাটাতে ভারত থেকে 600 বাস ও 500 নতুন ট্রাক আনছে সংস্থাটি। এর মধ্যে 300 ডাবল ডেকার, 100 নন এসি এবং 200 এসি বাস। তবে আগের অভিজ্ঞতা থেকে এবার সতর্ক বিআরটিসি, যেসব কোম্পানি থেকে গাড়ি আনা হবে তাদের কাছেই প্রশিক্ষণ দেওয়া হবে টেকনিশিয়ানদের। ইকোনমিক লাইফ টাইম যেটা আছে সেই লাইফ টাইম স্পেয়ার্স এবং মেনটেন্যান্স, এই জিনিসটা যদি আমরা প্রকিউরমেন্টের সময় যদি আমরা খেয়াল না করি তাহলে তখন এগুলো প্রতিষ্ঠানের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমাদের টেকনিশিয়ান লেভেলে যারা কাজ করবেন মেনটেন্যান্সের জন্য, তারা এখানে লোকালও ট্রেনিং পাবে
এবং বাইরে ওদের প্ল্যান্টে যেয়ে ওরা ট্রেনিং নিয়ে আসবে। অভিযোগ, বেসরকারি মালিকদের যে সিন্ডিকেট জিম্মি করে রেখেছে দেশের পরিবহন খাত, তাদের যোগ সাদস্যেই বিআরটিসিকে সক্রিয় করা যাচ্ছে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিপুল পরিমাণ মোবাইল ফোনের সিম ও ভিওআইপি সরঞ্জাম সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভোরে নগরীর মাদারবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির 705টি সিম সহ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত আব্দুল মোতালেব ও বেলায়েত হোসেন নামে 2 জনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা বিদেশ থেকে আসা কল রিসিভ করে ট্রান্সফারের মাধ্যমে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় পুলিশ। আমরা 2 জন আসামিকে 3টা মেশিন, 3টা রাউটার, বিপুল পরিমাণ প্রায় 705টি সিম সহ বিভিন্ন টেলিটক, তারপর বাংলালিংক সিম সহ আমরা তাদের 2 জনকে গ্রেপ্তার করি। তারা ভিওআইপি কলের সাথে বিভিন্ন দেশের সাথে আমাদের দেশের ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে তারা ইনকাম করে চলছে। আমরা অবশ্যই অনুসন্ধান করব তারা কিভাবে সিমগুলো কোত্থেকে আসছে, কিভাবে পায়, আমরা সেভাবে অনুসন্ধান করব। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সকালে রাজশাহী পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সন্দেহ হলে প্রয়োজনে পুলিশ সদস্যকে ডোপ টেস্ট করা হবে বলেও জানান তিনি। যখন চাকরিতে যোগদান করে আমরা প্রত্যেকে ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি, এটা কিন্তু আমরাই পুলিশই সর্বপ্রথম শুরু করেছি। এখন তো সকল অন্যান্য সংস্থাগুলো করছে এবং আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো সময় র্যান্ডামলি তারা তাদের যাদের উপরে সন্দেহ হচ্ছে তাদের চালচলনে, বিহেভিয়ারে, অথবা কোনোভাবে তাদের উপরে কোনো না কোনোভাবে তাদের কাছে কোনো তথ্য থাকে যে এই ছেলেটা মাদকের সাথে আসক্ত বা অন্য কোনো কিছু, তার ডোপ টেস্ট যে কোনো। ঝালকাঠিতে ফার্মেসিতে ইনজেকশন নেয়ার পর এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত পুলিশ চিকিৎসক পলাতক রয়েছে। স্বজনরা জানায়, স্তনে সমস্যা দেখা দেয় স্থানীয় খায়েরহাট বাজারে সাইমা মেডিকেল নামে একটি ফার্মেসিতে যান গৃহবধূ সালমা বেগম। তাৎক্ষণিকভাবে তার শরীরে ট্রাইজেক্ট নামে একটি ইনজেকশন পুশ করেন পল্লী চিকিৎসক মহসির উদ্দিন। এতে অসুস্থ হয়ে পড়লে সালমাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে হাসপাতালের চিকিৎসকরা। এই যে ইনজেকশনটা অনেক সময় দ্রুত পুশ করার কারণে, ব্রেইনে যখন আমরা ইনজেকশন দেই সেগুলো দ্রুত পুশ করার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা না হলে এজাহারভুক্তের জন্য হরিপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান এই আদেশ দেন। পাশাপাশি আগামী 11 এপ্রিলের মধ্যে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বিজিবির 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির 7 সদস্যের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের আসামি করে মামলার আলাদা 3টি লিখিত অভিযোগ আদালতে দাখিল করা হয়। সংঘর্ষে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নূর ইসলাম বাদী হয়েছেন। গত 12 ফেব্রুয়ারি বহরমপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। বিজ্ঞ আদালত আদেশে বলেছেন যে এই উক্ত ঘটনায় অন্য কোনো মামলা না হয়ে থাকলে এই মোকদ্দমাগুলোকে এজাহার হিসেবে গণ্য করার জন্য ওসি হরিপুরকে নির্দেশ দিয়েছেন এবং অতি দ্রুত আগামী 11/4/2019 তারিখের মধ্যে বিজ্ঞ আদালতকে অভিহিত করার জন্য বলেছেন। ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষার্থী মিরাজ হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ MG আজম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 14 মার্চ রাতে নিখোঁজ হয় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভুমরডাঙ্গা গ্রামের মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন। পরদিন একই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আতিক ও হাবিবুর সহ 4 জনকে আসামি করে মামলা করে তার পরিবার। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আতিক ও হাবিবুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। দোষ প্রমাণ না হওয়ায় অপর 2 জনকে খালাস দেন আদালত।
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা। স্বজনরা জানান, গতরাতে ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে খাদেজা বেগমের একটি ছাগল তার দেবর রজব আলীর বাড়িতে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঘটনার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে গৃহবধূ খাদেজা বেগমকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে। খবর পেয়ে নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। সিলেটে অপহরণের একদিন পর কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত 3 অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি জানান, রোববার বিকেলে বিয়ানীবাজার পৌর এলাকা থেকে 4 থেকে 5 জনের একদল দুর্বৃত্ত আখতারুজ্জামান রিয়াদকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় রিয়াদের ভাই একটি অপহরণের মামলা করে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নাগেশ্বর এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় 3 অপহরণকারীকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের এলআইসির সহায়তা নিয়ে এই ফোন ট্র্যাক করে আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আটক করতে পেরেছি। 3 জন আমাদের কাছে আটক আছে, আরও 2 জনকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। রাজশাহীর বরেন্দ্র এলাকায় 3 শতাধিক গভীর নলকূপ অকেজো। অন্যদিকে ভূগর্ভের পানি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় নতুন পাম্প স্থাপনেও মিলছে না বিদ্যুৎ সংযোগ। এতে ব্যাহত হচ্ছে মাল্টা, পেয়ারা, বড়ই সহ বিভিন্ন ফলের সেচ সুবিধা। পরিস্থিতি বিবেচনায় নতুন সেচ পাম্প স্থাপনের পক্ষে উপজেলা সেচ কমিটির প্রধান রাকিবুল হাসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। খটখটে শুষ্ক মাটি আর উঁচু নিচু টিলায় সাজানো বরেন্দ্র অঞ্চল। এমন ভূমি বৈশিষ্ট্যের কারণে সেচ নির্ভর এখানকার চাষাবাদ। কিন্তু গেল 3 বছর ধরে অকেজো শতাধিক ডিপ টিউবওয়েল। আমরা নিজেরা মোটর বসালছে আবাদ করার জন্য, মোটরেরও লাইন কেটে দিয়ে চলে গেছে। পানি পেলে পরে মালটা একটু বড় হবে, সাইজ হবে, গাছটা ভালো থাকবে। সেচ সমস্যা যখন প্রকট, তখন ব্যক্তি মালিকানায় পাম্প স্থাপন ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না বাগান মালিকরা। 2012 সাল থেকে পাম্প স্থাপনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নীতিগত বাধা, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। অনেকে বাড়ি থেকে সেচে বিভিন্ন জায়গায় পানি দিচ্ছে, এটা অবৈধ, সেটা আমরা বিচ্ছিন্ন করতেছি। পানির লেয়ার নিচে যাওয়ার কারণে না মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে। কৃষকরা বলছেন, অধিক সেচ নির্ভর ফসল ছেড়ে পেয়ারা, বড়ই, মাল্টার মতো স্বল্প সেচের বাগানে আগ্রহী হয়েছেন তারা। ডিপে যাই 1 মাস পর পানি পাই, তাহলে এইভাবে কিভাবে আমার ফসল হবে? পানিটা যদি সুষ্ঠুভাবে পাওয়া যায়, দেখা যায় 10 দিন পর পর, তাহলে আমাদের গাছটা সুস্থ থাকে, তাও মরার সম্ভাবনাটা কম থাকে। এমন পরিস্থিতিতে উপজেলা সেচ কমিটি ও গোদাগাড়ী উপজেলার প্রধান নির্বাহী জানালেন, ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করলে তথ্য যাচাই বাছাই শেষে ব্যক্তিগত পাম্প স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। পাম্প করতে চাইলে আগে উপজেলা সেচ কমিটিতে একটি আবেদন আসতে হয়, সেটি যাচাই বাছাই করে যদি সেখানে পাম্প স্থাপনের প্রয়োজনীয়তা আসলেও থাকে, তখন এই কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটি তাকে জানিয়ে দেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান করা হয়েছে 4826 হেক্টর জমিতে, যার অধিকাংশই বরেন্দ্র এলাকায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। লালমনিরহাট বিমানবন্দর চালু করার প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে বিমান বাহিনীর একটি বিমান অবতরণ করেছে। বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফিক্সড উইং পরিবহন বিমান লালমনিরহাট বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। পরে দুপুর 2টার দিকে বিমানটি উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দরটি চালু করার প্রক্রিয়ার অংশ হিসেবেই পরীক্ষামূলকভাবে বিমানটি অবতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 15টি বাড়িঘর। সকালে সদর উপজেলার পরানপুর এলাকায় সংঘর্ষ হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে সদর উপজেলার হরিশঙ্কর ইউপি চেয়ারম্যান মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর করা হয় 15টি বাড়িঘর। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে 8 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে জয়পুরহাটে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে খেতলাল উপজেলা পৌর শহরে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গত 10ই মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহরুল ইসলাম ও তুহিন ইসলাম।
এতে শাহরুল ইসলাম বিজয়ী হওয়ার পর তার সমর্থকদের সঙ্গে তুহিন ইসলামের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষ সহ অন্তত 10 জন আহত হয়। এদের মধ্যে 8 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাসিক ভাতা ও পেনশন দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নগরীর নওদাপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় বক্তারা অন্যান্য ব্যাংকের মতো মাসিক ভাতা ও পেনশন দেওয়ার দাবি জানান। ময়মনসিংহে সপ্তাহব্যাপী এসএমই মেলা শুরু হয়েছে। সকালে নগরীর টাউন হল মাঠে এই মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের 61টি স্টল অংশ নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সকালে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সপ্তাহব্যাপী এই মেলায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতার আহ্বান, কিন্তু এখনো সব পদে আবার ভোট চান নূর। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে মন্তব্য সাবেক নেতাদের। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত পদচারণার প্রত্যাশা। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেকে 6টি প্রকল্প অনুমোদন। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও 80 ভাগ বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় 132%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির বেশিরভাগ বাসই অচল। সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ট্রাক। দক্ষ টেকনিশিয়ান তৈরিতে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।